হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো। আজকের আমরা ফিজিক্স টাইমসে যে আলোচনা করব সেটা হলো নিউটনের গতিসূত্রের উপরে বলের স্বরূপ। অর্থাৎ আমরা যে বাস্তব জীবনে যে সমস্ত বলের সঙ্গে আমরা পরিচিত, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল, যেগুলোকে আমরা বলছি বাস্তব বল। এছাড়াও এক প্রকার বল আছে যে বলটা কিন্তু কেউ দিচ্ছে না, কোনো কারণে সৃষ্টি হচ্ছে, কিভাবে সৃষ্টি হয় এবং সেটাকে কি বল বলে, সেইটা সৃষ্টি হওয়ার পেছনে কারণ কি, নিউটনের সূত্র কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, সেই বলগুলোকে নিউটনের সূত্রে অ্যাড করা যায় কি না, আমরা এই সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করব। প্রথমে দেখো, যদি আমরা বল বলি বাস্তব বল, বলকে আমরা দুভাগে ভাগ করব। এক হলো গিয়ে বাস্তব বল আর একটা হলো অলীক বল। অলীক মানে অবাস্তব। বাস্তব বলগুলো হচ্ছে অ্যাকশন রিয়াকশন ফোর্স, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া জনিত ফোর্স। এইটা মাথায় রাখতে হবে। এই ক্রিয়া প্রতিক্রিয়াজনিত যে ফোর্সগুলো, সেগুলোর মধ্যে সব সময় আমরা যেটাকে নিয়ে ডিল করি সেটা কি বলো তো না, আমরা দেখো আমাদের ওজন আছে, আমরা একটা মেঝের উপর যদি বসে থাকি তাহলে আমাদের ওজনটা নিচের দিকে কাজ করে, তার জন্য তো আমরা নিচের দিকে চলে যাই না, তার বিপরীতে নিশ্চয়ই একটা কিছু কাজ করে, সেটাই হলো লম্ব প্রতিক্রিয়া। দেখো এরকম একটা জায়গায় একটা ব্লককে আমি বসিয়ে রেখেছি, সেই ব্লকের ওজন নিচের দিকে কাজ করছে, যেটাকে আমরা ওয়েট ডাব্লিউ দিয়ে লিখতে পারি, যেটা এম ইন্টু জি এর সঙ্গে সমান। এবার এই ব্লকের উপরে এই মেঝে দ্বারা একটা প্রতিক্রিয়া বল কাজ করছে, এটাকে নর্মাল রিয়াকশান বা লম্ব প্রতিক্রিয়া বলা হয়। এটাকে এই কারণে এন দিয়ে লেখা হয় নর্মাল রিয়াকশান বলে, আবার কোথাও কোথাও আর দিয়েও লেখা হয়, ক্যাপিটাল আর। এই হলো গিয়ে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। এই বস্তুটার ওজন ছিল বলে এখানে কিন্তু প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, এবং এই বস্তুটার ওজন যতখানি হবে এই নর্মাল রিয়াকশানটা ততখানি হবে। তাহলে বুঝতে পারলে যে এই নর্মাল রিয়াকশানটা হলো একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বা সেলফ গ্রোয়িং ফোর্স। তোমার ওজন, একটা ছোট বাচ্চা বসলে তার উপর যে রিয়াকশান হবে, একটা বড় লোক যার ওজন বেশি তার উপর রিয়াকশান বেশি হবে। এই রিয়াকশানটা ডিপেন্ড করবে এই ওজনের ওপর। এইগুলো হলো গিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া বল। দেখো এইরকম যদি একটা নততল থাকে বা আনততল বলি আমরা, এই নততলের উপর একটা যদি ব্লককে রাখা হয় তাহলে এই ব্লকের ওজন কিন্তু নিচের দিকে কাজ করছে, যেটাকে আমরা ডব্লিউ বলছি। এক্ষেত্রে ডব্লিউ এর ঠিক বিপরীতে কিন্তু নর্মাল রিয়াকশান কাজ করবে না, এটা মনে রাখতে হবে। নর্মাল রিয়াকশান সবসময় এই তলের সঙ্গে লম্ব হবে। তাহলে এখানে তল কোনটা? এইটা হলো আনত তলের তল, এই আনত তলের সঙ্গে লম্বভাবে নর্মাল রিয়াকশান কাজ করবে। এইখানে এন হবে এরকম। এবার আনত তলের এটা যদি থিটা হয়, তখন আমি ভেক্টরের কনসেপ্ট থেকে আমি এইটা থিটা হলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে থিটা। এটা সবসময় মনে রেখে দিতে হবে যে এইটা থিটা হওয়া মানে এটা থিটা হয়। এম জি কস থিটা হবে এদিকের উপাংশ, আর এদিকের উপাংশ হবে এম জি সাইন থিটা। কেমন? এইখানে নর্মাল রিয়াকশানটা এর সঙ্গে সমান হবে, যদি না এ উপরের দিকে উঠে যায় বা নিচের দিকে নামার কোনো সম্ভাবনা নেই, কারণ এই তলটা হলো একটা আনত তল, একটা রিজিড সাপোর্ট আছে, সাপোর্টযুক্ত তল। এক্ষেত্রে এখানে নিচের দিকে নামার সম্ভাবনা নেই, আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি এর ভেসে যাওয়ার সম্ভাবনা কম। আমরা যদি উপর থেকে কোনো বল না দিই তাহলে ভেসে যাওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে আমরা বলবো এই নর্মাল রিয়াকশানটা এমজি কস থিটারের সঙ্গে সমান। এই বল যেটা আমরা নর্মাল রিয়াকশান বললাম বা ওজন বললাম, এই বলগুলো বাস্তব বলের উদাহরণ।
এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে আর একটা বাস্তব বল খুব খুব কাজে লাগে, সেটা হলো টান, টেনশান। যখন আমরা কোনো একটা বস্তুকে ঝুলিয়ে, ধরো একটা বাজারে যাচ্ছি, বাজারের ব্যাগ, সেই ব্যাগকে আমরা ঝুলিয়ে রেখেছি হাতের সাহায্যে। এখানে যদি হাত আঁকি তাহলে কী হবে, হাতের সাহায্যে আমরা ঝুলিয়ে রেখেছি। অথবা কোনো একটা বস্তুকে আমরা বেঁধে ঝুলিয়ে রেখেছি। এই রকম ক্ষেত্রে কি হয় না, এই ওজনের কারণে, এখানে যেমন ওজনের কারণে নর্মাল রিয়াকশান হয়েছিল বা হচ্ছে লম্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল, এখানেও তেমনি ওজনটা নিচের দিকে কাজ করছে, ডাব্লিউ ওয়েট। এক্ষেত্রেও ব্লকের উপর একটা ওজন কাজ করছে, ডাব্লিউ। ওই ওজনের বিপরীতে একটা টান কাজ করে, অর্থাৎ এই বস্তুটার উপরে টান এরকম কাজ করে। আর আমি যদি এই পয়েন্ট বলি, এই পয়েন্টের উপর টান এদিকে কাজ করবে, তাহলে এই সুতোটা একটা জায়গায় ফিক্সড আছে। তার ফলে কী হবে, সুতোটা এই বস্তুর উপরে টান দিচ্ছে টি, আর এই পয়েন্টের উপরে এই বস্তুটা সুতো দ্বারা টান দিচ্ছে টি। এই টি এর ডিরেকশান নির্ণয় করা কিন্তু খুব সহজ। যেটা আমাদের মূল প্রবলেম হয় যখন আমরা সমস্যা করি, বিভিন্ন রকম সমস্যায় সেখানে টি আসে, টি এর যে ডিরেকশান, সেই ডিরেকশান নির্ণয় করা কিন্তু আমাদের ক্ষেত্রে ভীষণ টাফ হয়ে যায়। আমরা যদি একটা ছোট্ট একটা ট্রিক আমরা ইউজ করি, তাহলে আমরা এই টি এর ডিরেকশান নির্ণয় করা খুব সহজে পেরে যাব। দেখো এখানে যখন আমি টি বলেছিলাম, টিকে দুটো দিকে বলেছি, এইখানে ছাত্রছাত্রীদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, যেটা হলো আমি এই বস্তুটার উপর যখন টান বলছি, যেখান থেকে টান বলছি, ধরো এই বিন্দু থেকে টান কতটা, যে বিন্দুতে আমি টান বের করার চেষ্টা করছি, যে বিন্দুর উপর টান বের করার চেষ্টা করছি, সেই বিন্দু থেকে দূরে, এটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। এইটা মনে রাখতে হবে। এখানে আমি এই বস্তুর উপরে যদি আমি বলি, এই বস্তুর উপরে ওয়েট কাজ করছে, নিচের দিকে টান কোন দিকে কাজ করছে, তখন তোমাকে বলতে হবে কি এই বিন্দু মানে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, এই বিন্দু থেকে দূরে। এইভাবে টানের তুমি ডিরেকশান পেয়ে যাবে। আবার তুমি যদি বলো এই বিন্দুটার উপর টান কোন দিকে, সুতোর টান, তখন এই বিন্দু থেকে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট এই দিকে হবে সুতোর টান। এই কারণে এই দুটো টান, অনেক জায়গায় দুটো টান থাকে, দেখে মনে হয় যে এখানে দুটো টান দেওয়া আছে, কেন না, টান হচ্ছে একটা সংস্পর্শী বল। সংস্পর্শী বল মানে দুটো জিনিসকে কানেক্ট করছে, আর কানেক্ট করার জন্য কি হবে, দুটো জিনিসের উপর টানটা পড়ছে, এই বস্তুটার উপরে টান এইদিকে আছে, আর এই পয়েন্টটার উপর টান এইদিকে আছে, আর কিন্তু কিচ্ছুটি নয়। এই সিম্পল ধারণাটা যদি তোমাদের করে থাকো, তোমরা যদি করতে পারো, তাহলে কোনো অসুবিধা হবে না। নেক্সট, অলিক বল কাকে বলে না, এই অলিক বলের ব্যাপারে জানতে গেলে দেখো এই পর্যন্ত আমরা যে আলোচনা করলাম, অ্যাকশান রিয়াকশান ফোর্স বা ক্রিয়া প্রতিক্রিয়া বল, যেটাকে আমরা বাস্তব বল বলছি, এই বাস্তব বল সম্পর্কে আলোচনা করার সময় আমরা কিন্তু কোথা থেকে এই বলগুলোকে অবজার্ভ করছি বলিনি। কারণ বাস্তবে আমরা কি করি না, ধরো আমি এই ব্লকটাকে দেখছি, এইখানে দাঁড়িয়ে থেকে দেখছি, একটা লোক সে এখান থেকে দাঁড়িয়ে এই ব্লকটাকে অবজার্ভ করছে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তোমরা দেখবে যখন তোমরা নাগরদোলায় ওঠো অথবা একটা বাসের মধ্যে থাকো, জানলার ধারে সিটে বসেছো, বাসটা বাঁক নিচ্ছে, অথবা কোনো ট্রেন বা অন্য কিছুতে যখন ট্রেনটার স্পিড বাড়ছে, অর্থাৎ একটা ত্বরণ নিয়ে চলছে, সেই সমস্ত স্থানে যদি থাকো, তাহলে দেখবে একটা আলাদা বল, তুমি স্থির আছো কিন্তু তা সত্ত্বেও তোমার উপর বল প্রযুক্ত হচ্ছে, সেই বলটা হলো এই অলিক বল। কি করে আসে, কেন আমরা এই পর্যন্ত আলোচনা করিনি না, এই বিষয়গুলো সব স্থির এবং আমরা এইখানে দাঁড়িয়ে অবজার্ভ করি, স্থির ওর সাপেক্ষে স্থির অবস্থায় থেকে আমরা এখানে নিজেই ধরো এখানে দাঁড়িয়ে আছি, ব্যাগটা ধরে রেখেছি, তাহলে এর সাপেক্ষে, বস্তুর সাপেক্ষে আমরা স্থির, বা আমাদের সাপেক্ষে বস্তু স্থির, অথবা যদি সমান বেগে গতিশীলও হয় তখন আমরা আমাদের সাপেক্ষে বস্তুর ত্বরণ শূন্য দেখছি। এই অবস্থায় কিন্তু এই বাস্তব বলগুলো নিয়ে আলোচনা করলে আমাদের কোনো সমস্যা হয় না, এবং সেক্ষেত্রে আমরা নিউটনের
নিউটনের আমরা সূত্র প্রয়োগ করতে পারি, ফার্স্ট ল প্রয়োগ করতে পারি। তাহলে আজকের আমাদের আলোচনা হলো নিউটনের সূত্র আমরা সব ক্ষেত্রে প্রয়োগ করতে পারি কিনা, সব ক্ষেত্রে প্রযোজ্য কিনা, প্রযোজ্য যদি হতে হয় তাহলে কি করতে হবে, আর কোন ক্ষেত্রে প্রযোজ্য আর কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়। অতএব তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, তোমরা ধীরে ধীরে ছোট ছোট করে নোট করবে, এক একটা অংশ বুঝে পজ করে তোমরা নোট করবে, সুন্দর করে নোট বানাবে, তাহলে তোমরা সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারবে। নেক্সট এবারে আমি যাব যে এই অলিক বল সম্পর্কে বুঝতে হলে আমাদেরকে জানতে হবে আজকের টপিক এনএলএম, নিউটনস ল অফ মোশন। এই টপিক্সের উপরে আমরা ফার্স্ট আলোচনা করছি জড়ত্বীয় নির্দেশতন্ত্র এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এবারে আমরা দেখব যে জড়ত্বীয় নির্দেশতন্ত্র কি আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কি। দেখো এই রকম একটা লিফট আছে, লিফটে প্রত্যেকেই কখনো না কখনো চড়েছো। সেখানে এই লিফটের উপরে এরকম একটা সুতোর সাহায্যে বাঁধা থাকে লিফটটা ওঠানামা করে। এইখানে তুমি দাঁড়িয়ে আছো, আর এই লিফটের উপরে এরকম একটা টেবিল রাখা আছে, টেবিলের উপরে একটা ব্লক আছে। কেমন? এই ব্লকটাকে তুমি দেখছো, দেখো ভালো করে, এই ব্লকটাকে তুমি দেখছো। যেখান থেকে দাঁড়িয়ে কোনো বস্তুর গতি বা স্থিতি অবজার্ভ করা হয় সেইটাকে আমরা বলি নির্দেশতন্ত্র। সেটাকে কি বলি? নির্দেশতন্ত্র। ইংরেজিতে কি? ফ্রেম অফ রেফারেন্স, ফ্রেম অফ রেফারেন্স। তাহলে আমার এইখানে নির্দেশতন্ত্র কোনটি? না, নির্দেশতন্ত্র হলো এই লিফট। এই লিফটের থেকে আমি অবজার্ভ করছি, আর এখানে একজন গ্রাউন্ডে আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমি এই ব্যক্তির নাম দিলাম এ, আর এই ব্যক্তির নাম দিলাম বি। এই দুই ব্যক্তি এই বস্তুটাকে অবজার্ভ করছে। ভালো করে শোনো। এবারে লিফটটা এ ত্বরণ নিয়ে উঠতে থাকছে। একবার যদি তোমার কনসেপ্ট তৈরি হয়ে যায়, এটাই কিন্তু কিছুই নয়, বিরাট কোনো সূত্র নেই, কিচ্ছু নেই, কিন্তু একবার তোমার যদি কনসেপ্ট একেবারে ক্লিয়ার করে নিতে পারো, তাহলে এটার প্রয়োগ তুমি বহু জায়গায় করতে পারবে এবং নিউটনের গতিসূত্রের সমস্ত প্রবলেমগুলোকে তুমি ইউনিফাইড করতে পারবে এবং বুঝতে তোমার সুবিধা হবে। এই কারণে ভালো করে তোমরা শুনতে থাকো যে ফ্রেম অফ রেফারেন্স, নির্দেশতন্ত্র কাকে বলে? না, যার সাপেক্ষে যে বস্তু বা বস্তু সমষ্টি বা বিন্দু বা একটা রেখা, বস্তু সমষ্টি, রেখা, আমরা ক্লাস 9-এ পড়েছি পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তনে উপর বিচার করে বস্তুটা স্থিতিশীল না গতিশীল সেটা দেখা হয়। এই ক্ষেত্রে আমরা বলবো যে সেটাই হলো নির্দেশতন্ত্র। তাহলে নির্দেশতন্ত্র একটা বস্তু হতে পারে, বস্তু সমষ্টি হতে পারে, একটা বিন্দু হতে পারে বা অক্ষ হতে পারে। এক্ষেত্রে এইখানে আমি নির্দেশতন্ত্র হলো লিফট। এই লিফটের মধ্যে এ ব্যক্তি আছেন। এই এ ব্যক্তি কি করছেন? না, এই ব্লকটাকে দেখছেন, আর এই বি ব্যক্তি ভূমিতে আছেন। ধরা যাক লিফটটা কাঁচের দেওয়াল দিয়ে তৈরি। তাহলে এই লিফটটা যখন এ ত্বরণ নিয়ে উঠছে, তখন এই ব্যক্তির চোখে মনে হবে এই বস্তুর ত্বরণ আছে। তাহলে বি ব্যক্তির মনে হবে এই ব্লকটির, এটা হচ্ছে ব্লকটির ত্বরণ রয়েছে। এই ত্বরণটা কত? না, লিফট যে ত্বরণে উঠছে সেই ত্বরণ, এই ত্বরণটা হলো এ। আর এ ব্যক্তির মনে হবে
হবে ব্লকটি স্থির, মানে ত্বরণ নেই, এ সমান 0। দুটো ব্যক্তির চোখে এই ব্লকটা দুরকম মনে হবে। এবারে তুমি নিউটনস ফার্স্ট ল অফ মোশন সেখানে তুমি দেখো কোনো বস্তুর উপর নেট ফোর্স এফ নেট যদি 0 হয় তবে সেই বস্তুর ত্বরণ 0 হয়। কোনো বস্তুর ওপর নেট ফোর্স যদি 0 হয় তাহলে সেই বস্তুর স্থির থাকলে স্থির থাকে, গতিশীল থাকলে সমবেগে গতিশীল হয়। তাহলে সেটাকে আমরা এক কথায় কি বলবো? তার কোনো ত্বরণ থাকে না। এফ নেট দেখেই আমরা বুঝতে পারবো এই বস্তুটার ত্বরণ আছে কি নেই। অথবা উল্টো দিক থেকে বললে একটা বস্তুর ত্বরণ নেই মানে আমরা ধরে নেব তার উপরে প্রযুক্ত বলের মান 0। এখানে এই পরিস্থিতিটাকে এবারে আমরা ভালো করে দেখব। দেখো এই যে বস্তুটা রয়েছে এই বস্তুটার ওজন নিচের দিকে কাজ করছে, আর এই টেবিলের দ্বারা বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া উপরের দিকে কাজ করছে। এখন এফ নেট যদি আমি বলি, এফ নেট সমান কি হবে? এন মাইনাস ডাব্লিউ। এবারে এ বস্তুর সাপেক্ষে, এ বস্তু নয়, এ মানুষ বা এ ব্যক্তির সাপেক্ষে, এ ব্যক্তির সাপেক্ষে কি হবে? এ ইকুয়ালস টু 0। সেখান থেকে আমি নিউটনের প্রথম সূত্র থেকে লিখতে পারি এফ নেট ইকুয়ালস টু 0। আর এফ নেট যদি 0 হয় তাহলে আমি লিখতে পারি এন মাইনাস ডব্লিউ ইকুয়ালস টু 0, অর্থাৎ এন ইকুয়ালস টু ডব্লিউ। এটা হলো এ ব্যক্তির চোখে। এ ব্যক্তি ভাবছেন যে এর লম্ব প্রতিক্রিয়া এবং ওজন পরস্পর সমান। এখন বি ব্যক্তির চোখে কি হবে না, বি ব্যক্তির সাপেক্ষে এইখানে আমি যদি লিখে ফেলি ছোট করে, বি ব্যক্তির সাপেক্ষে কি হবে না, এর একটা ত্বরণ আছে বলে মনে হবে। ত্বরণ থাকা মানে কি? এ নট ইকুয়ালস টু 0। তাহলে এফ নেট নট ইকুয়ালস টু 0। এবারে এফ নেট কত না, এই বস্তুর উপর প্রযুক্ত বলগুলো আমি এইগুলো ধরবো। এন মাইনাস ডব্লিউ হলো এফ নেট, যেটা এখানে আমি বের করেছি। এইটা সমান 0, অর্থাৎ নট ইকুয়ালস টু 0। এখানে এন নট ইকুয়ালস টু ডব্লিউ। একই পরিস্থিতি, একটা বিষয়কে দুজনের চোখে দুরকম মনে হয়েছে, তাহলে দুটোই ঠিক এটা বলা যাবে না, কেউ একজন ভুল। কেমন? তাহলে এখানে আমরা বলছি এন ইকুয়ালস টু ডব্লিউ, এ ব্যক্তি বলছেন যে এন ইকুয়ালস টু ডব্লিউ, কারণ তিনিও নিউটনের প্রথম গতিসূত্র ব্যবহার করেছেন। বি ব্যক্তিও নিউটনের প্রথম গতিসূত্র ব্যবহার করে পেলেন যে এন নট ইকুয়ালস টু ডব্লিউ। কোনো না কোনো একটা স্থির একই হবে। এক্ষেত্রে এইটাকে ব্যাখ্যা করা যাবে কিভাবে না, এখানে দেখো এই যে নির্দেশতন্ত্রটা আছে, এই নির্দেশতন্ত্রটা এখানে গ্রাউন্ডের সাপেক্ষে ত্বরণ নিয়ে যাচ্ছে। আর যে নির্দেশতন্ত্রে ত্বরণ থাকে, ত্বরণযুক্ত নির্দেশতন্ত্র যদি হয় তবে সেটাকে আমরা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলবো, নির্দেশতন্ত্র বলবো। তাহলে এখানে এই ব্যক্তির সাপেক্ষে এইটা স্থির, এই কারণে এন ইকুয়ালস টু ডব্লিউ আমরা পাচ্ছি। এই কারণে আমরা বলবো যে এই নির্দেশতন্ত্র সাপেক্ষে, অর্থাৎ এখানে এ স্থির আছে, এর সাপেক্ষে এই বস্তুটার ক্ষেত্রে প্রথম গতিসূত্র প্রযোজ্য হচ্ছে, কারণ এ স্থির দেখছে।
প্রথম গতিসূত্র প্রযোজ্য হচ্ছে। এই কারণে আমি বলতে পারবো যে ত্বরণযুক্ত নির্দেশতন্ত্র, বা এটাকে আমি যদি বলি এটা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে আমি এই ব্যক্তির চোখে যদি বলি, এই ব্যক্তির চোখে এই সিস্টেমটা, অর্থাৎ এই লিফটটা, পুরো লিফটটার মধ্যে যা যা রয়েছে প্রত্যেকটা বস্তু অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে রয়েছে। আর এই অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে থাকার কারণে এই সূত্রটা প্রযোজ্য হলো না। প্রশ্ন কি হবে না, নিউটনের প্রথম গতিসূত্র সব ক্ষেত্রে প্রযোজ্য কিনা। সেক্ষেত্রে তোমাকে বলতে হবে ফার্স্ট, তাহলে তোমাকে বলতে হবে নিউটনের প্রথম গতিসূত্র জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য, কিন্তু অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য নয়। কেমন? নিউটনের প্রথম গতিসূত্র জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য। জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে না, যে নির্দেশতন্ত্র, তুমি দেখো এখানে যদি লিফটটা সমবেগে উপরের দিকে উঠতো, এ যদি শূন্য হতো, তাহলে এক্ষেত্রে এই ব্যক্তির কাছেও মনে হতো এই বস্তুটা ত্বরণ নেই। এই ব্যক্তি, এটা বি ব্যক্তি, গ্রাউন্ডের সাপেক্ষে বি ব্যক্তি আছে, আর এখানে যে ব্যক্তি আছেন সেই ব্যক্তির সাপেক্ষেও মনে হতো ত্বরণ শূন্য। তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তিও মনে করতো W = n, আর এই ব্যক্তিও মনে করতো W = n। সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হতো না, অর্থাৎ একই বিষয় উভয় মানুষের কাছে সমান হতো। এই ক্ষেত্রে আমরা বলতে পারতাম যে উভয় ক্ষেত্রে নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য। এখন যেহেতু এর ত্বরণ নেই, এটাকেই আমরা বলছি জড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে না, যে নির্দেশতন্ত্রের অন্য কোনো জড়ত্বীয় নির্দেশতন্ত্র সাপেক্ষে ত্বরণ শূন্য, সেই নির্দেশতন্ত্রকে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে। জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে। আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে না, কোনো নির্দেশতন্ত্রের সাপেক্ষে বা কোনো দর্শকের সাপেক্ষে কোনো নির্দেশতন্ত্র যদি ত্বরণ সহ গতিশীল হয় তখন তাকে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে। এইটা তোমরা নোট করে নাও। এখন এই অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে যদি আমরা নিউটনের গতিসূত্র প্রয়োগ করতে চাই তাহলে কি করব না, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রেও নিউটনের গতিসূত্র প্রয়োগ করা সম্ভব। তবে তার জন্য একটি শুদ্ধি বা সংশোধন
বাস্তব বলের সঙ্গে যোগ করতে হয়। এইটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এইটা তোমাকে মাথায় নিতে হবে। সকলেই বলে দেয় যে জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের সূত্রগুলো প্রযোজ্য, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য নয়। আবার দেখা যাবে সব জায়গায় ত্বরণযুক্ত জায়গায়ও আমরা সেই সূত্র প্রয়োগ করে যাচ্ছি, F ইকুয়ালস টু ma, ma ইকুয়ালস টু F নেট, এটা প্রয়োগ করে যাচ্ছি। কেন প্রয়োগ করছি, কিভাবে প্রয়োগ করছি, বা প্রয়োগ করার জন্য তার আগে কি কাজ করছি, সেটাই কিন্তু আমাদের অতটা আলোচনা থাকে না। বইগুলো হোক বা বিভিন্ন ক্ষেত্রে সেটা এড়িয়ে যাওয়া হয়। এখানে আমাদের এটাই মূল আলোচনা যে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রেও আমরা নিউটনের গতিসূত্র প্রয়োগ করব, m ইন্টু a সমান F নেট প্রয়োগ করতে চাই। তাহলে আমাকে কি করতে হবে না, প্রয়োগ করা সম্ভব, কিন্তু তার জন্য আমাদেরকে একটা সংশোধন করতে হবে, সংশোধনের বিষয় আনতে হবে। সেইটা নিয়ে আমি আলোচনায় যাব। তার আগে আমি আর একটা কথা বলবো যে পৃথিবী, আমাদের যেই ভূমি সাপেক্ষে আমরা একটু আগে ধরলাম, একজন ব্যক্তি ভূমিতে দাঁড় করিয়ে রেখেছিলাম একজন ব্যক্তিকে, তিনি দেখেছিলেন তার সাপেক্ষে নির্দেশতন্ত্রটা ত্বরণে আছে বলে ধরেছিলাম, ডিপটা ত্বরণে আছে বলে ধরেছিলাম। কিন্তু এই ভূমিটা আদৌ নির্দেশতন্ত্র, কীরকম নির্দেশতন্ত্র, সেটা আমরা কিন্তু জানি না। দেখো এক্সপেরিমেন্টালি দেখা গেছে কোনো বস্তুকে যদি এরকম রাখা হয় ভূমির উপরে, গ্রাউন্ডে রাখা হয়, তাহলে দেখা যায় ওই বস্তুর যে ওজন mg আর ওই উপর লম্ব প্রতিক্রিয়া, এটা পরিমাপ করে দেখা গেছে, এটা আমার কথা নয়, এটা টেক্সট বুকের কথা, যে পরিমাপ করে দেখা গেছে এইগুলোর মান কিন্তু কাছাকাছি কিন্তু সমান নয়। প্রকৃতপক্ষে পৃথিবীকে কিন্তু জড়ত্বীয় ভালো করে নোট করো, প্রকৃতপক্ষে পৃথিবীকে আমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলতে পারি না, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি প্রায় আমরা পৃথিবীকে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে ধরি। পৃথিবীর পৃষ্ঠকে আমরা অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় জড়ত্বীয় নির্দেশতন্ত্র, ইংরেজিতে বলে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স নির্দেশতন্ত্র ধরি, মনে থাকবে। এবারে এখানে আমরা বলবো কি, জড়ত্বীয় নির্দেশতন্ত্র আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, এটাকে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কি, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এইটা তোমরা মনে রাখবে। এখন আমরা যে প্রসঙ্গে যাব সেটা হলো কি, এই যে শুদ্ধি, এই শুদ্ধিটা কতটা বা কিভাবে সেই শুদ্ধি আমরা পাব। প্রথমে আমরা শুদ্ধির কথা বলে নেব, তারপরে সেই শুদ্ধিটা কিভাবে পাওয়া যায় সেটাই আজকের মূল ডিরাইভেশন। এখন আমরা কি করব না, এই রকম একটা ব্লক রয়েছে, বড় একটা ব্লক, এই ব্লকের উপর একটা বস্তু রয়েছে, ছোট একটা ব্লক m ভরের। এখন এই ব্লকটা যদি ত্বরণ নিয়ে চলে, গ্রাউন্ডের সাপেক্ষে এটাকে আমি গ্রাউন্ড বলছি, আর একটু আগে আমরা আলোচনা করলাম যে গ্রাউন্ডটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলতে পারি, অর্থাৎ ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আর এর সাপেক্ষে অর্থাৎ গ্রাউন্ডের সাপেক্ষে যে ত্বরণ নিয়ে যাচ্ছে সেটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এই নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে কোনো বস্তুর যদি আমরা ডিনামিক্স অবজার্ভ করতে চাই, ডিনামিক্স অবজার্ভ করার মানে কি
না তার উপর যে বলগুলো পড়ছে সেই বলগুলোর কারণে তার গতি, এইটা বিচার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ধরা যাক এই বস্তুটার উপর আমি একটা বল প্রদান করেছি এফ, ফলে এর একটা ত্বরণ এ ড্যাশ বা A1 এদিকে হচ্ছে। তখন আমি যদি ফার্স্ট ল, নিউটনের সূত্র প্রয়োগ, ফার্স্ট ল হোক সেকেন্ড ল হোক, আমি যদি নিউটনের সূত্র প্রয়োগ করি, নিউটনের সূত্র প্রয়োগ করি এবং সেটা যদি অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে বৈধ হতো, প্রযোজ্য হতো, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে আমি জানি না প্রযোজ্য কিনা জানি না, আমি কি করলাম না ভুল করে হোক না জেনে হোক বসিয়ে দেব কি না এফ সমান এম ইন্টু A1, কিন্তু প্রকৃতপক্ষে এটা ঠিক হবে না, কারণ আমি তো না জেনে বসিয়েছি। এর উপর বল প্রযুক্ত হচ্ছে আমি দেখেছি এম ইন এফ, এর ভর দেখলাম এম, আর ত্বরণ পাচ্ছি A1, তাহলে আমি কি করব? আমি বসিয়ে দেব বল সমান ভর গুণিতক ত্বরণ। মেয়ের সূত্র, নিউটন সাহেবের মেয়ের গল্প তোমরা আগে পেয়েছো। সেক্ষেত্রে এখানে এফ ইকুয়ালস টু এম A1 আমি বসিয়ে দিয়েছি, কিন্তু এটা কি ঠিক হবে? হবে না, কারণ আমরা এক্ষুনি জানলাম যে এই নির্দেশতন্ত্রটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে কিন্তু নিউটনের এই সূত্র সরাসরি প্রয়োগ করা যাবে না, কিন্তু প্রয়োগ করা যাবে তখনই যখন আমরা এখানে একটা শুদ্ধি বসাবো। সেই শুদ্ধিটা কি না এর যে ত্বরণ আছে এটা হলো নির্দেশতন্ত্রের ত্বরণ, আমি এটাকে বললাম এটাকে বললাম কি এটা হলো নির্দেশতন্ত্র, এর ত্বরণ, নির্দেশতন্ত্রের ত্বরণ, নির্দেশতন্ত্রের ত্বরণ। নির্দেশতন্ত্র কত ত্বরণ নিয়ে যাচ্ছে? এ বোকা কি বুঝতে পারছে? এ তো বসে আছে, তুমি বাসের মধ্যে বসে আছো, সে কীরকম যাচ্ছে তুমি কি বুঝতে পারছো? বুঝতে পারছো না। তুমি নাগরদোলায় চড়ছো, সেখানে তুমি তার নাগরদোলার সাপেক্ষে স্থির আছো, কিন্তু তোমার উপর একটা দেখবে বাইরের দিকে একটা বল প্রযুক্ত হবে, সেই বলটাকেই আমরা বলবো এখানে এই দিকে একটা বল প্রযুক্ত হবে, যেটা ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে সৃষ্টি হয়নি। আবার আমি রিপিট করছি, ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল নয়, নির্দেশতন্ত্রের ত্বরণের জন্য সৃষ্টি হয়, এইটাকেই আমরা বলবো সেই অলীক বল বা অবাস্তব বল বা সিউডো ফোর্স। সিউডো ফোর্স এইটা মনে রাখবে, নিউমোনিয়া যেমন পি দিয়ে শুরু হয়, সিউডো ফোর্স তেমন পি দিয়ে শুরু হয়। সিউডো ফোর্স এই অলীক বল কাজ করছে কার উপর? এর উপর। কেন কাজ করছে না একে এই দিকে কেউ বল দেয়নি এর উপরে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল নয়, কিন্তু এই নির্দেশতন্ত্রের ত্বরণের কারণে এর উপর কাজ করছে। এবং সেই অলীক বলের মান কত হয় না এই অলীক বল সমান হয়, এখানে লিখি অলীক বল সমান ভর, বস্তুর ভর গুণিতক নির্দেশতন্ত্রের ত্বরণ। এখানে সুন্দর করে লিখতে হবে বস্তুর ভর ইন্টু নির্দেশতন্ত্রের ত্বরণ। বস্তুর ভর কত এখানে স্মল এ, নির্দেশতন্ত্রের ত্বরণ এ। আর একটা বড় কথা হচ্ছে নির্দেশতন্ত্রের ত্বরণ যেদিকে থাকবে, এই ত্বরণের দিক যদি এদিকে হয়, অলীক বলটা দেখো তার বিপরীত দিকে কাজ করছে, তাহলে মাইনাস এম ইন্টু এ। বলতে হবে কি না অলীক বল হলো বস্তুর ভর, একটা জড়ত্বীয় অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের উপর একটা বস্তু আছে থাকা মানেই তার উপর একটা অলীক বল কাজ করছে বা সিউডো ফোর্স কাজ করছে। সেই সিউডো ফোর্সটার ভ্যালু হলো ওই বস্তুর ভর, অর্থাৎ যে বস্তুটাকে আমি অবজার্ভ করছি ওই বস্তুর ভর গুণিত কার ত্বরণ না নির্দেশতন্ত্রের ত্বরণ। এবং এই অলীক বলটা কোন দিকে কাজ করে না নির্দেশতন্ত্রটা যেদিকে ত্বরিত আছে, যে নির্দেশতন্ত্রের ত্বরণ যেদিকে আছে তার ঠিক বিপরীত দিকে এই অলীক বল কাজ করে। তাহলে এখানে এফ সিউডো সমান আমরা বলবো মাইনাস এম ইন্টু এ। এই সিউডো ফোর্সটাকে যদি আমি এর সঙ্গে অ্যাড করে নিই
তাহলে কিন্তু আমি এখানে নিউটনের সূত্র প্রয়োগ করতে পারবো। স্যার বুঝতে পারলাম না, কি বললেন আরেকবার বলুন। হ্যাঁ, এখানে আমার প্রযুক্ত বল, এর উপরে প্রযুক্ত বল কত ছিল? এফ। কোন দিকে ছিল? ওই দিকেই আছে, তাহলে আমি এফ এর ডিরেকশান ওইটা। এবারে এখন ওর সঙ্গে অ্যাড করতে হবে এই সিউডো ফোর্স, এফ প্লাস এফ, এফ সিউডো, এই দুটো যোগ করে তাকে যদি আমি ওই বস্তুর ভর দিয়ে ভাগ করি তাহলে তার ত্বরণ পাবো। এখানে আর কোনো ভুল হবে না। তাহলে এখানেও বল বাই ভর সমান ত্বরণ। এখানে তাহলে নিউটন সূত্র লাগালাম, হ্যাঁ কি না লাগিয়েছি, কিন্তু লাগানোর সময় আমি সংশোধন করেছি। এইটাকেই বলা হচ্ছে সংশোধন বা শুদ্ধি। এইটা হলো সংশোধন বা শুদ্ধি। আমরা যে বলটা ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল তার সঙ্গে একটা সিউডো ফোর্স যোগ করব। কখন যোগ করব? না, যখন কোনো বস্তু অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে থাকবে, এই নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে থাকবে, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে থাকলে তবে এইটাকে যোগ করে তাকে এম দিয়ে ভাগ করলে আমি বস্তুর ত্বরণ পেয়ে যাব। এইটাকে এই কারণে বলছে সংশোধন বা শুদ্ধি। এইটা যোগ করে আমি কিন্তু নিউটনের সূত্র প্রয়োগ করতে পারলাম। অর্থাৎ এক্ষেত্রে এই বস্তুটার ত্বরণ কি হবে না, আমি এবারে এই বস্তুটার ত্বরণকে সাজিয়ে লিখলে পাবো কি, যে কোনো বস্তুর ক্ষেত্রে যে কোনোভাবে তোমরা পেয়ে যাবে। এটার প্রমাণও আসবো এক্ষুনি। তাহলে এফ মাইনাস কি করব, এম, এখানে মাইনাস সিউডো ফোর্সটা উল্টো দিকে আছে, এফটা এদিকে আছে, এই কারণে এম ইন্টু জড়ত্বীয় নির্দেশ, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ত্বরণ, তাহলে বাই এম, এইটা হবে A1। তাহলে এফ বাই এম মাইনাস এ, এইটা হলো এই বস্তুর ত্বরণ। অর্থাৎ আমি এফটার ভ্যালু পেয়ে যাবো এখানে। এফ সমান আমি কি পাবো, এম ইন্টু A1। এইটা কাজে লাগে না, এটা এমনি লিখলাম, কিন্তু এইখানে কাজে যেটা লাগে এম ইন্টু A1 সমান এফ মাইনাস এম ইন্টু এ। এফ ইকুয়ালস টু কী হবে, এম ইন্টু A1 প্লাস এম ইন্টু এ, তখন হবে এম ইন্টু এ প্লাস A1। এইভাবে আমরা সিউডো ফোর্স অর্থাৎ অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের সূত্রগুলোকে প্রয়োগ ঘটাই। তাহলে আমাকে যদি প্রশ্ন দেয়, স্যার আপনি তো বিপদে ফেলে দিলেন, কি উত্তর লিখব, যে প্রযোজ্য কি না? হ্যাঁ, তুমি দুটোই লিখবে, যে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয়। তবে নিউটনের গতিসূত্র অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রয়োগ করতে গেলে একটি সংশোধন বা শুদ্ধি বাস্তব বলের সঙ্গে যোগ করতে হয়। যে শুদ্ধি বা সংশোধন যোগ করতে হয় সেটা হলো অলিক বল, যার মান বস্তুর ভর এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ত্বরণের গুণফলের সঙ্গে সমান। এইভাবে তোমার অ্যান্সারটা দিতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি নোট বানিয়ে নাও, একটু পজ করে নোট বানিয়ে নাও। এরপরে আমি এই সিউডো ফোর্সটার যে ভ্যালু এটা কি করে আসছে সেটাতেই আসবো। আজকের মূল আলোচনা কিন্তু সেটাই। খুব ভালো করে তোমাদেরকে বুঝতে হবে, কনসেপ্ট করতে হবে, এবং শুধু বোঝা নয়, নিজেকে না দেখে লিখে প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু পরীক্ষায় আসে না, কিন্তু তোমার নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। দেখো, এইরকম একটা নির্দেশতন্ত্র আছে, এটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, এটাকে আমি এফ দিয়ে লিখছি। আর একটা নির্দেশতন্ত্র নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স রয়েছে। অজড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে কি, নিশ্চয়ই জড়ত্বীয় নির্দেশতন্ত্র সাপেক্ষে তার একটা ত্বরণ আছে, ধরা যাক সেই ত্বরণটা A0, এইটাকে আমি এফ ড্যাশ দিলাম। তাহলে এই নির্দেশতন্ত্রটা হলো জড়ত্বীয় আর এই নির্দেশতন্ত্রটা হলো অজড়ত্বীয়। এই দুটো নির্দেশতন্ত্র সাপেক্ষে একটা বস্তুর গতিকে আমি বিশ্লেষণ করব। এখানে একটা বস্তু আছে, যে বস্তুটার ভর m, সে
এর সাপেক্ষে অর্থাৎ অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রের সাপেক্ষে এ ত্বরণে গতিশীল। আবার একবার আমি বলছি যে বস্তুর ভর সমান এম, বস্তুর ত্বরণ সমান এ, কার সাপেক্ষে? না এফ ড্যাশ এর সাপেক্ষে। এইটা আমি লিখব, বস্তুর ত্বরণ সমান এ। এখন তোমাকে বলতে হবে যে আমার এই এর সাপেক্ষে কত হবে। এই বস্তুটা যদি এ বস্তু হয় তাহলে এ বস্তুর ত্বরণ এফ ড্যাশের সাপেক্ষে এইটা লিখব, এ বস্তুর ত্বরণ এফ ড্যাশের সাপেক্ষে সমান কি হবে? এ, এটা হলো ত্বরণের জন্য, কার ত্বরণ? না এ বস্তুর ত্বরণ, কার সাপেক্ষে? এফ ড্যাশ। এইভাবে আমরা লিখব কোনো বস্তুর ত্বরণ, যেমন আমরা আপেক্ষিক বেগ ভেক্টরে আলোচনা করেছি, তাহলে এ বস্তুর ত্বরণ এফ ড্যাশের সাপেক্ষে সমান কি লিখব? অ্যাক্সিলারেশনের জন্য স্মল এ হলো এই বস্তুটার নাম আর এফ ড্যাশ হলো এই নির্দেশতন্ত্রের নাম। তাহলে এ এর ত্বরণ উইথ রেসপেক্ট টু এফ ড্যাশ। এবারে দ্বিতীয়টা আমি লিখব যে এফ ড্যাশ এর ত্বরণ, এফ ড্যাশের ত্বরণ এফ এর সাপেক্ষে, এফ ড্যাশের ত্বরণ এফ এর সাপেক্ষে কি হবে? এফ ড্যাশের ত্বরণ, তাহলে এফ ড্যাশ আগে বসবে, এফ এর সাপেক্ষে, এখানে এফ ড্যাশের সাপেক্ষে ছিল, এখানে এফ এর সাপেক্ষে, তাহলে ত্বরণের জন্য স্মল এ কথাটা ব্যবহার করা হলো অ্যাক্সিলারেশন। আর এফ ড্যাশ মানে যার ত্বরণ তার নাম এখানে দেওয়া হলো, কার সাপেক্ষে সেটা বোঝানোর জন্য এটা দেওয়া হলো। এখন আমি যদি বলি যে এ এফ ড্যাশ মানে এর সাপেক্ষে ত্বরণ, এবারে যদি আমি বলি আমি যদি এরকম বলি যে এফ এর সাপেক্ষে, এইখানে কোথায় লেখা যায়, এইখানে লিখে ফেলি, এফ এর সাপেক্ষে এ বস্তুর ত্বরণ, এ বস্তুর ত্বরণ এফ এর সাপেক্ষে, তাহলে কি লিখবো বলে পেল? না ত্বরণের জন্য এ বসাবো, কার? তার নাম আগে, কার সাপেক্ষে? তার নাম পরে। ক্লিয়ার হলো সবার? হ্যাঁ। এখন আমি একটা এদের মধ্যে এই ত্বরণগুলোর মধ্যে রিলেশন বের করার চেষ্টা করব, এটাই হলো মোদ্দা কথা। তাহলে আমি যদি বলি এফ ড্যাশের সাপেক্ষে এর ত্বরণ কি লিখব? এ ত্বরণের জন্য, এফ ড্যাশের সাপেক্ষে কার ত্বরণ? এ, তাহলে এ এফ ড্যাশ সমান আমি লিখতে পারবো, বলছি ওয়েট এ এফ প্লাস এ এফ এফ ড্যাশ। কী করে লিখে দিলেন স্যার এটা, এরকম কোথা থেকে পেলেন? না তুমি দেখো, আমরা রিলেটিভ ভেলোসিটি বলেছিলাম, এর সাপেক্ষে ধরো এর সাপেক্ষে বি এর রিলেটিভ স্পিড সমান আমি কি লিখব? এর সাপেক্ষে সি এর রিলেটিভ স্পিড, সরি বি এর সাপেক্ষে এ এর রিলেটিভ স্পিড সমান আমি সি এর সাপেক্ষে এ এর রিলেটিভ স্পিড প্লাস বি এর সাপেক্ষে সি এর রিলেটিভ স্পিড। এগুলো সব ভেক্টর। কি করে স্যার? না দেখো ভিএসি কার সাপেক্ষে কার বেগ? রিলেটিভ বেগ। না সি এর সাপেক্ষে এর, যা রিলেটিভ বেগ তার বেগ মাইনাস কার সাপেক্ষের বেগ? সি এর সাপেক্ষে বিয়োগ করতে হয়। ধরো আমরা বলেছিলাম ভেক্টরে বৃষ্টির সাপেক্ষে মানুষের বেগ, তখন আমরা কি করেছিলাম? ভি ম্যান মাইনাস ভি রেন। ক্লিয়ার? ভি ম্যান মাইনাস ভি রেন। তাহলে এখানে সি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে কি হবে? ভি এ মাইনাস ভি সি। আবার ভি সি বি যদি বলি তখন কি হবে? বি এর সাপেক্ষে সি এর বেগ, তাহলে ভি সি মাইনাস ভি বি। এই দুটাকে যোগ করো দেখি, নিচে জায়গা থাকলে ভালো হতো। এইটা প্লাস এইটা করলে কি হবে? ভিএসি।
সমান কি লিখবো, ভিএ মাইনাস ভিসি। ভিসিবি সমান কি লিখবো, প্লাস ভিসি মাইনাস ভিবি। কাটাক কাটাক হয়ে গেল। তাহলে এখানে কি হবে, ভিএ মাইনাস ভিবি। কে বাঁচলো, সি মরলো, এ আর বি বাঁচলো। এই দেখো বি এর সাপেক্ষে এর রিলেটিভ ভেলোসিটি, সেটাই তো এখানে লেখা আছে। হলো কি না? তাহলে এটা থেকে এটা লিখবো, এটা থেকে এটা লিখবো, আমরা এখান থেকে এটা পাবো, এখান থেকে এটা পাবো, সেইটাই আমরা এখানে বসিয়েছি। এবার ক্লিয়ার? দেখো এ এফ ড্যাশ, প্রথমে তুমি কি করে নেবে, এটা রেখে যা খুশি বসিয়ে দাও, এফ ড্যাশ বাঁদর ছাগল গরু যা বসাও। তাহলে এখানে আমি এফ বসাবো কেন, আমার এফটাই তো আছে, আমি অন্য কারোর কথা বসাবো কেন? তাহলে এ এফ ড্যাশ সমান এফ প্লাস এফ এফ ড্যাশ। এইখান থেকে তুমি বুঝতে পারলে, না বুঝতে পারলে তুমি একবার লিখে প্র্যাকটিস করে নাও, পজ করো, লিখে এটাকে দেখে নাও, তাহলেই বুঝে যাবে। এবারে এ এফ ড্যাশ কি দিয়েছে, এ এফ ড্যাশ, এ এফ ড্যাশ এইটা এ বস্তুর সাপেক্ষে এ এর ত্বরণ। এফ এফ অ্যাকচুয়ালি কি, এইটা হলো এ, দেখো এই নির্দেশতন্ত্র, সরি এইটা হলো এ। এফ ড্যাশের সাপেক্ষে, এফ ড্যাশের এফ এর সাপেক্ষে, এফ এর সাপেক্ষে এর ত্বরণ, এফ ড্যাশের সাপেক্ষে এর ত্বরণ, এটাই হলো এ। দেখো এফ ড্যাশ এই নির্দেশতন্ত্র, এর সাপেক্ষে এর ত্বরণ এ। আচ্ছা এ এফ এফ, এখন আমি কিছু লিখছি না। এবারে এইটা কি হবে, দেখো এফ এর সাপেক্ষে এফ ড্যাশের ত্বরণ, প্রথমেই বলা হয়েছে যে এটা জড়ত্বীয় নির্দেশতন্ত্র, এই জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ত্বরণ হচ্ছে এ জিরো, তাহলে এটা হবে এ জিরো। তাহলে এ এফ সমান এ মাইনাস, সরি ভুল হয়ে গেল, একটু ভুল হয়ে গেল, এখানে আমি আর একটা স্টেপ এখানে লিখতে হবে, এ এফ আর এফ ড্যাশ এফ, এফ এফ এ যদি এটা হয়, আমি যদি বলি ভি এ বি সমান আমি কি লিখবো, মাইনাস ভি বি এ। কেন বলো তো, না এ বি এর সাপেক্ষে এর গতিবেগ রিলেটিভ বেগ যা, সেটা তার উল্টো হবে, এর সাপেক্ষে বি এর রিলেটিভ স্পিড তার উল্টো হবে। এক্ষেত্রেও ত্বরণের ক্ষেত্রেও একই হবে না, আমি এটাকে উল্টে দিলে এফ ড্যাশ এফ যদি লিখতে চাই তাহলে মাইনাস এটা এফ ড্যাশ এফ। কেন এটা করতে হলো, না আমি এফ এর সাপেক্ষে এফ ড্যাশের ত্বরণ জানি, তাহলে কার ত্বরণ এটা, এফ ড্যাশের ত্বরণ, কার সাপেক্ষে, এফ এর সাপেক্ষে, তাহলে আমি এটাকে লিখতে পারবো এ এফ ড্যাশ, এ এফ ড্যাশ সমান এ এফ মাইনাস এ জিরো। এবারে এই বস্তুটার ত্বরণ আমি দেখতে পাচ্ছি এ, এই বস্তুটার ত্বরণ আমি দেখতে পাচ্ছি এ, তাহলে আমি এখানে যদি এ দিয়ে এম দিয়ে গুণ করে দিই, অর্থাৎ এই বস্তু এই পার্টিকেলটার ভর যদি এম, এই এম দিয়ে গুণ করে দিই, এ এফ ড্যাশ সমান হবে এম ইন্টু এ এফ মাইনাস এম ইন্টু এ জিরো। এই এ এফ ড্যাশ হলো এর উপর প্রকৃত বল, কারণ আমি এখান থেকে যদি আমি দেখি, এখান থেকে যদি দেখি এর উপর প্রকৃত বলটাই আমি দেখব, কারণ আমি স্থির নির্দেশতন্ত্রে দাঁড়িয়ে আছি, তাহলে এইটা হলো প্রকৃত বল, আর এইটা হবে তোমার অলিক বল এম ইন্টু এ জিরো। দেখো এইটাকে আমি বলছি এই জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে আমি বিচার করছি, তাহলে এখানে আমি কি পাবো, না এখানে যে এফ নেট পাবো, এফ নেট সমান এফ মাইনাস এম এ জিরো। এই বলটাকে আমি কিন্তু ধরছি, একেই আমরা এম দিয়ে ভাগ করে ত্বরণ পাবো। সেখানে আমরা যেটা করেছিলাম একবার মনে করার চেষ্টা করো, দেখো আমি এখানে বলেছিলাম এই রকম একটা ব্লক আছে, এইটার ত্বরণ এ জিরো, তাহলে এইখানে যে ব্লকটা থাকবে তার উপর অলিক বল কাজ করবে এদিকে, আর এদিকে যদি আমি এফ বল কাজ করি তাহলে আলটিমেট এদিকে বলটা কত কাজ করছে, এফ মাইনাস এম এ জিরো। হ্যাঁ, সেটাকেই আমরা এফ নেট বলছি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এফ নেট
যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে কি, এই নির্দেশতন্ত্রের সাপেক্ষে এই বস্তুর ত্বরণ, এফ ড্যাশের সাপেক্ষে ত্বরণ, এফ ড্যাশের সাপেক্ষে যেটা ত্বরণ, এর ত্বরণ সেটা হলো এ এফ ড্যাশ, তার সঙ্গে ভর গুণ করলে যেটা পাবো সেটাই হলো এই নির্দেশতন্ত্রে থাকা বস্তুর উপর লব্ধি বল। এই লব্ধি বল কেন বলছি না, এখানে এফটা হলো বাস্তব বল। বাস্তব বল কেন না, এই হচ্ছে এই জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে এর ত্বরণকে গুণ করা হয়েছে ভরের সঙ্গে, এইটা হলো বাস্তব আর এইটা হলো অলিক। এই বাস্তব আর অলিক মিলে যে বলটা হলো সেই বলটা নিয়েই আমি কাজ করব। এবারে আমার নিউটনের গতিসূত্র ব্যবহার করব, যে এফ নেট বাই এম করলে তার ত্বরণ পেয়ে যাব। তাহলে তার যে ত্বরণটা আমরা পাবো সেই ত্বরণটা কি পাবো না, এফ নেট বাই এম। এইভাবে আমরা সংশোধন বা শুদ্ধি আনলাম। কিভাবে এলো সেটা তোমরা দেখতে পেলে, এবং তোমাকে শুধু দেখতে পেলে হবে না, তোমাকে কিন্তু এখানে ফিল করতে হবে। যখন তুমি একটা লিফটের মধ্যে আছো, যেটা আমরা ফার্স্ট যে উদাহরণটা নিয়েছিলাম, একটা লিফটের মধ্যে তুমি আছো, তাহলে এই লিফটটার ত্বরণ যদি উপরের দিকে থাকে কী করতে হবে, তাহলে এই দিকে তোমার উপরে নিজের একটা ওজন এমজি কাজ করছে, আর অলিক বল নিচের দিকে এম এ কাজ করছে, আর উপরের দিকে এই লিফট কর্তৃক তোমার উপর একটা প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বল, যেটাকে আমি এখানে আর দিয়ে দেখিয়েছি, এই আর কাজ করছে। এবার এই লিফটের সাপেক্ষে তুমি তো অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে রয়েছো, এই অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে যখন রয়েছো তুমি তো স্থির মনে করছো নিজেকে। এই লিফটের সাপেক্ষে তোমার বলগুলি যদি তুমি বিবেচনা করো, তখন তুমি কি উপরের দিকে বল কত পাচ্ছ, আর নিচের দিকে কত পাচ্ছ, এম এ প্লাস এম জি, এইটা সমান তুমি শূন্য পাচ্ছ, কারণ তুমি এইখান থেকে বিচার করছো। এইখান থেকে যখন বিচার করছো তখন তোমাকে কি করতে হলো, এই এটা লাগিয়ে নিতে হলো, লাগিয়ে তারপরে তোমাকে এইটা এফ নেট জিরো এই হিসাবে, অর্থাৎ এফ নেট এখানে জিরো কেন করলাম না, আমি এই লিফটের সাপেক্ষে আমার ত্বরণ শূন্য, আর এই ত্বরণ শূন্য হলে আমরা জানি এফ নেট শূন্য হবে। এখান থেকে আমি আমার উপর যে বলগুলো প্রযুক্ত হচ্ছে এখন ডিউ টু আমার ওজন, এবং আমি অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে রয়েছি বলে এই এম এ সেটা নিচের দিকে কাজ করছে, এইটা কিন্তু আমি শুদ্ধিটা বসিয়ে নিলাম বলে আমার এখানে নিউটনের সূত্র প্রয়োগ করতে পারলাম। এগুলো আর বেশি বলে লাভ নেই, যত বেশি বলবে তত কিন্তু ব্যাপারটা তোমার থেকে দূরে সরে যাবে, অস্পষ্ট হয়ে যাবে, তোমাকে প্র্যাকটিক্যালি যেতে হবে। প্র্যাকটিক্যালি এবারে আমরা যাব। দেখো তুমি এখানে এই রকম একটা নাগরদোলা, একদম ছোটোবেলার নাগরদোলায় এখানে বসেছো, আর এখানে নাগরদোলাটা এরকম করে ঘুরে যাচ্ছে। তোমার এই দড়িটা কি লম্বভাবে থাকতো? দেখো নাগরদোলাটা যখন জোরে ছুটছে দড়িটা এইরকমভাবে চলে যেত। তুমি তখন কি কখনো প্রশ্ন করেছো যে কেন এটা যাচ্ছে? দেখো তোমার দড়ির টান তো এদিকে আছে আর এমজি নিচের দিকে আছে, তাহলে অসুবিধা কি না? দেখো এইটা যখন ঘুরছে, ঘূর্ণনশীল একটা বস্তু বৃত্তপথে যখন ঘুরবে তখন তার উপর একটা ত্বরণ এই দিকে কাজ করে, অর্থাৎ এই যে নির্দেশতন্ত্রটায় তুমি রয়েছো তার ত্বরণ এই দিকে কাজ করছে, তার ফলে তোমার উপর একটা অলিক বল, এই নির্দেশতন্ত্রের ত্বরণ যেদিকে থাকে তার বিপরীত দিকে একটা অলিক বল কাজ করছে। এই কারণে এখানে কি হবে না, তোমার আলটিমেট হয়ে যাবে এইদিকে এম এ, এইদিকে এমজি, আর এইদিকে দড়ির টান, এই তিনটে ব্যালেন্সে থাকবে। তার ফলে তোমার এই রকম একটা জায়গায় এসে তুমি স্টেবল হবে। এইভাবে কিন্তু সেটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে অলিক বলের বিষয়টা আমরা বুঝতে পারি। এবার লিফটের ক্ষেত্রে আমরা প্রতিক্রিয়া বলগুলো আমরা দেখব। ধরো আমরা লিফটে যখন যাই, প্রত্যেকের অভিজ্ঞতা আছে, লিফটে যখন একটা স্টেয়ারে এলো তখন কি হয়, একটু মন্দন হলো, সেটা চলছিল এসে তাকে থামতে হওয়া মানে কি, সেখানে মন্দন হলো। বা যখন নিচের দিকে নামছে কখনো সে একটু স্পিড বাড়াচ্ছে, থেমে ছিল তারপরে তার গতি একটু বাড়ছে, সেক্ষেত্রে একটা ত্বরণ হয়। তখন দেখবে আমাদের খুব সামান্য হলেও ওজনের একটা
হালকা বা ভারী নিজেকে বেশি মনে হয়। এই যে অ্যাপারেন্ট ওয়েট অর্থাৎ আপাত ওজনের কথা আমরা বলছি, সেই আপাত ওজনের পরিবর্তন কেন লক্ষ্য করি না, আমরা লিফটটা হলো একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, কারণ সে ত্বরণ সহ আছে বলছি, তার কারণে তার মধ্যে থাকা মানে আমাদের উপর একটা অলিক বল কাজ করছে বা সিউডোফোর্স কাজ করছে। সেই সিউডোফোর্সের কারণে কিন্তু আমরা সেখানে আমাদের আপাত ওজন বেশি মনে করি। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার ওজন আছে ভাবছি, কেন ভাবছি বলো তো? আমি যদি উপর থেকে পড়তে থাকতাম, ভাসতে থাকতাম, তাহলে আমার ওজন কি মনে হতো? নিজের ওজন শূন্য মনে হতো। কেন এখন আমার ওজন আছে বলে আমি বোধ করছি, আর তখন কেন আমার ওজন শূন্য মনে হতো বলতে পারবে কি? দেখো, আমি বসে আছি একটা জায়গায়, আমার উপর মেঝে রিয়াকশান দিচ্ছে বলে কিন্তু আমি ওজনটা অনুভব করতে পারছি, না হলে আমি ওজন অনুভব করতে পারতাম না। তাহলে আমি যদি এখানে দেখি যে আমি লিফটে আছি, এরকম একটা লিফট, এই লিফটে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে এখানে স্প্রিং তোলা থাকলে তো বোঝাই যাবে, দরকার নেই, নিজের ফিলিংসটা আগে ফিল করতে হবে যে আমি এখানে আছি, আমার ওজন নিচের দিকে কাজ করছে। এবারে লিফটটার যদি ত্বরণ শূন্য হয়, অর্থাৎ লিফটটা সমবেগে উঠছে বা সমবেগে নামছে অথবা দাঁড়িয়ে আছে, একটা ফ্লোরে এসে লিফটটা দাঁড়িয়ে আছে, আমি উঠে দাঁড়ালাম, আরও লোকজন উঠছে, অথবা লিফটটা আস্তে 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 ধীরে ধীরে সমবেগে উঠছে, সেক্ষেত্রে আমার ফিল হবে কি না, আমার নিজের যেরকম ওজন, আমি যখন গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকি, নিজের বাড়িতে দাঁড়িয়ে থাকি, ছাদে দাঁড়িয়ে থাকি, গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকি, সেক্ষেত্রে আমার যেরকম ফিলিংস হয় সেই রকম ফিল হবে, অর্থাৎ সেক্ষেত্রে আর সমান হবে এমজি। কি কখন এটা এ সমান 0 হয় না, ভি সমান কনস্ট্যান্ট হলে অথবা ভি ইকুয়ালস টু 0 হলে, লিফটটা স্থির থাকলে অথবা সমবেগে উপরের দিকে উঠলে অথবা সমবেগে নিচের দিকে নামলে এই ফিলিংসটা হয়। এবারে উপরের দিকে উঠলে কি ফিলিংস হয়, প্রথমে আমার ফিলিংসটা আমি জানতে চাইবো তোমাদের কাছে। তোমরা মনে করো এইখানে তোমার লিফটটা যখন উপরের দিকে ত্বরণ নিয়ে উঠবে, তখন তোমার ওজন বেশি মনে হবে কি কম মনে হবে? ফিল করো, জাস্ট ফিল করো। হ্যাঁ, এখানে ওজনটা একটু বেশি মনে হবে। কেন মনে হবে এবার দেখে নেওয়া যাক। দেখো, লিফটের ত্বরণ কোন দিকে? উপরের দিকে। তাহলে এই যে লিফট, এটা গ্রাউন্ডের সাপেক্ষে ত্বরণে আছে, মানে এটা একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে থাকা মানে একটা অলিক বল কাজ করবে, আর অলিক বলটাকে যদি আমি এর সঙ্গে অ্যাড করি তবেই আমি নিউটনের সূত্র লাগাতে পারবো। এখানে অলিক বল হবে আমার ভর, এই বস্তুর ভর যদি এম হয়, তাহলে এম ইন্টু এ অলিক বল এদিকে কাজ করছে। আলটিমেট এই লিফটের সাপেক্ষে এই বস্তুটা, অর্থাৎ আমি বা তুমি যেই এই লিফটের মধ্যে আছো, সে স্থির আছো, তার মানে তার ত্বরণ শূন্য। এখানে তাহলে এফ নেট ইকুয়ালস টু 0। এবার এফ নেট এখানে বসাতে গেলে, এটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, কিন্তু বসাতে গেলে আমাকে এইটাকেও কনসিডার করতে হবে। তাহলে প্রথমে আর মাইনাস এমজি আমরা লিখেছিলাম এর উপর যে নেট ফোর্স, কিন্তু এখন এটা যেহেতু ত্বরণে আছে আর একটা বল যোগ হলো, এটাই হলো শুদ্ধি, সমান হলো 0। সেখান থেকে আমি পাবো আর ইকুয়ালস টু এমজি প্লাস এম এ। এবারে এম ইন্টু জি প্লাস এ বা এম জি ইন্টু 1 প্লাস এ বাই জি, এই এর মান যত বাড়বে বেশি হবে, তত আমাদের আপাত ওজন বেশি বলে মনে হবে, আমাদের ফিলিংসটা এই রকম হবে। এই হলো গিয়ে ত্বরণ নিয়ে উপরের দিকে লিফট উঠতে থাকলে মানুষের কেমন বোধ হয়। এবার নিচের দিকে যদি নামতে থাকে, এখানে সুতো দড়ি বাঁধা আছে, নিচের দিকে এ ত্বরণ নিয়ে নামছে, এখানে নিচের দিকে এ ত্বরণ দিলাম, এখানে একজন ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তির ভর এম, তাহলে নিচের দিকে এমজি কাজ করছে, আর উপরের দিকে লিফটের মেঝে বস্তু ব্যক্তির উপরে লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে আর। সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে হবে কি, এখানে লিখে রাখো আর ইকুয়ালস টু এম জি প্লাস এ। আর এক্ষেত্রে কি হবে দেখো না, এক্ষেত্রে নিচের দিকে ত্বরণ আছে, তাহলে উপরের দিকে লব্ধি, উপরের দিকে যে সিউডো ফোর্স সেটা হবে এম ইন্টু এ। এবারে এফ নেট আমি যদি বলি, এই লিফটে আরেকজন ব্যক্তি আমাকে তো স্থির দেখছে,
তার চোখে আমার উপরে লব্ধি বলের মান শূন্য। এইটা যদি শূন্য বসাতে চাই, অর্থাৎ আমি নিউটনের সূত্র প্রয়োগ করছি, প্রয়োগ করা মানে আমাকে এম এটা কনসিডার করতে হবে, তাহলে সেক্ষেত্রে লিখতে হবে আর প্লাস এম এ মাইনাস এম জি, বা উল্টোটা, সরি আমি এম জি, এটা এদিকে আছে, যেদিকে এ আছে সেদিকে কিন্তু তুমি বলটা নেবে, সেই বলটাকে পজিটিভ ধরবে, এটা মাথায় রেখে দেবে সব সময়ের জন্য। এম জিটাকে পজিটিভ রাখলে মাইনাস আর মাইনাস এম এ ইকুয়ালস টু 0, সেখান থেকে তুমি আর ইকুয়ালস টু পাবে, আরকে এদিকে নিয়ে যাও, এম ইন্টু জি মাইনাস এম ইন্টু এ সমান এম ইন্টু জি মাইনাস এ। এখানে দেখো তোমার এম জির থেকে তোমার ওয়েট কম মনে হবে, কেমন? এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। এবারে যদি ত্বরণের জায়গায় মন্দন থাকে, লিফটটা উঠছিল করে থেমে গেল, তার মানে এখানে মন্দন হলে এখানেই আবার এটা নেগেটিভ হয়ে যাবে, তখন তুমি উপরের দিকে মন্দন নিয়ে চললে তখন তোমার ওজন, নিজের আপাত ওজন কম মনে হবে, নিচের দিকে মন্দন নিয়ে চললে এটাই আবার পজিটিভ হয়ে যাবে, তোমার আপাত ওজন সামান্য বেশি মনে হবে। এই পর্যন্ত হলো লিফটের বিষয়। এছাড়াও লিফটের আরেকটা বিষয় থাকে, সেটাকে বলা হয় সুপার ওয়েটলেসনেস, অতি ভারহীনতা। অতি ভারহীনতা, সুপার ওয়েটলেসনেস, ওয়েটলেসনেস, সুপার ওয়েটলেসনেস কাকে বলে? দেখো তুমি এরকম একটা লিফটের দড়ি ছিঁড়ে গেছে, ব্যাস তুমি পড়ছো, লিফটও পড়ছে, তুমিও পড়ছো, লিফটের মধ্যে তুমি আছো, তখন তোমার কি হবে? তুমিও জি ত্বরণ নিয়ে পড়ছো, লিফটও জি ত্বরণ নিয়ে পড়ছে, তখন তুমি দেখো এখানে যেটা পেয়েছিলে আর কি হবে, আর ইকুয়ালস টু এম ইন্টু জি মাইনাস এ পেয়েছিলে, এখন এটা কত? জি এর সঙ্গে সমান, তখন তোমার উপর লম্ব প্রতিক্রিয়া শূন্য হয়ে যাবে, তখন তুমি কোনো ওজন ফিল করতে পারবে না। এমনি পড়ছিলে উপর থেকে, ছাদ থেকে পড়ো, যা লিফটও পড়ছে, তুমিও পড়ছো, দড়ি ছিঁড়ে গেছে, তখনও তোমার মনে হবে ওজন শূন্য। আর কোনো কারণে যদি আমি এমন একটা ব্যবস্থা করতে পারি যেখানে এই ত্বরণটা, অর্থাৎ নিচের দিকে লিফট ত্বরণ নিয়ে নামছে এবং সেটা জি এর থেকে বেশি, তখন যেটা হবে সেটাকে আমরা বলবো অতি ভারহীনতা। আগে আমরা ভারহীনতা বলেছিলাম যখন জি ত্বরণ নিয়ে লিফটটা নামছিল, এখন অতি ভারহীনতা বলছি। কেন বলছি না, দেখো এ যখন জি এর থেকে বেশি হয়ে যাবে তখন আর সমান কি হয়ে যাবে, দেখো এম জি মাইনাস এম এ। এই যে এম এ গ্রেটার দেন, এখানে দাঁড়াও এম এ গ্রেটার দেন এম জি, তাহলে কি হবে? এটাকে এদিকে নিয়ে গেলে এম জি মাইনাস এম এ লেস দেন 0, তাহলে এইটা লেস দেন 0 মানে কি? এই রাশিটা নেগেটিভ হয়ে যাবে, এই রাশিটা নেগেটিভ, অর্থাৎ রিয়াকশান নেগেটিভ হয়ে যাবে। রিয়াকশান নেগেটিভ হওয়া মানে কি? আর পার এখানে থাকবে না, তখন এই লিফটের মাথায় গিয়ে, লিফটের ছাদে গিয়ে তোমার মাথা ঠেকে যাবে, তখন তুমি কিভাবে নামবে? না, লিফট নামছে এ ত্বরণে আর তুমি নামছো এই রকম, তাহলে এখানে তোমার রিয়াকশান ফোর্স, তোমার হচ্ছে এখানে রিয়াকশান ফোর্স এই দিকে কাজ করবে। দেখো রিয়াকশান ফোর্স নেগেটিভ, রিয়াকশান আমি এই দিকে ধরেছিলাম কিন্তু প্র্যাকটিক্যালি এদিকে হচ্ছে, তাহলে আমার এখানে রিয়াকশানটা নেগেটিভ কেন হলো? এইভাবে দেখানো গেল, এই দিকে হচ্ছে রিয়াকশান ফোর্স কাজ করবে। আর তোমার এখানে কি হবে না, মাথাটা ঠেকে গেলে এখানে কি হবে তোমার, আর সমান তুমি লিখতে পারবে এখানে রিয়াকশান, এটা নেগেটিভ ধরলো, এটাকে আবার পজিটিভ ধরলে কি হবে? এম এ মাইনাস এম জি, এই মান, এটাকে মড দিয়ে লিখে দিই সবচেয়ে সুবিধা। এই ভ্যালুটা তোমার মনে হবে এখানে তোমাকে কেউ চেপে রেখেছে, মাথার উপর চাপ দিয়ে রেখেছে, এই ভর, এই ওজন দিয়ে যেন চাপ দিয়ে রেখেছে। মাথার উপর কখনো ইট বয়েছো বা ঝুড়ি বয়েছো, তখন একটা চাপ যেরকম মাথায় পড়ে সেরকম তুমি লিফটে ঠেকে আছো, আর এই বলটা তোমার মাথায় কেউ চেপে রেখেছে বলে মনে হবে, তখন তোমার এই দিকের ওজন এদিক থেকে কিছু মনে হবে না, তুমি ভেসে আসো শূন্যে, তখন এই অবস্থাকে বলা হবে অতি ভারহীনতা বা সুপার ওয়েটলেসনেস। হ্যাঁ, এইগুলো তো তুমি জানলে। এবারে তোমাকে প্র্যাকটিক্যালি যেগুলো আসে, নিট, জেই, এগুলো তো তোমাকে ক্র্যাক করতে হবে কম্পিটিটিভ এক্সামিনেশানে, আর আমাদের যে অ্যানুয়াল এক্সামিনেশান সেখানেও আসতে পারে যে এরকম নত্যতলে একটা বস্তু আছে, এবারে এই নত্যতলে এই বস্তুটা এরকম আছে, এটা হচ্ছে মসৃণ নত্যতল, মসৃণ নত্যতল, আনত্যতল বা নত্যতল।
মসৃণ নততলে এরকম একটা বস্তু আছে, এই বস্তুটা কিন্তু এখানে স্থির অবস্থায় আছে, পড়ছে না। তাহলে একে কোন দিকে ত্বরণ নেবে দিয়ে তুমি এই নততলটার একটা ত্বরণ রাখতে হবে, সেটা কোন দিকে দেবে? এটাও ফিল করো। এটাকে যদি এইরকম করে এরকম করে যদি টেনে আনো তাহলে দেখবে এখানে আটকে থাকবে। তুমি দেখো, তুমি এখানে দেখো, একটা খাতা নিয়ে আমি পরীক্ষা করে দেখাই। দেখো এইরকম একটা খাতা আছে, এই খাতার উপরে তুমি একটা বস্তুকে রেখেছো, তো পড়ে যাবে। এবার আমি খাতাটাকে যদি আমি এরকম করে নিয়ে আসি, হ্যাঁ, খাতাটার ত্বরণ যদি এরকম করে নিয়ে আসি তাহলে কিন্তু এ পড়ছে না। কেন পড়ছে না? না, এখানে একটা এই ত্বরণের জন্য, এই আনত তলের ত্বরণের জন্য, এই আনত তলটা যদি অনুভূমিক দিকে এ ত্বরণ দিই তাহলে এই বস্তুর উপরে একটা অলিক বল কাজ করবে এম এ, এই বস্তুর ভর এম, তাহলে অলিক বল হবে এম এ, আর এই দিকে কাজ করবে এম জি। আর এই দিকে কাজ করে, অর্থাৎ এই তলের সঙ্গে লম্ব দিকে কাজ করে কে? লম্ব প্রতিক্রিয়া, যেটাকে আমরা এন দিয়ে লিখি। এইটা যদি থিটা হয় আমি কি করব? এবারে আমি ভাগ করে নেব, এই দিকে আমি রাখবো, এটা থিটা হয়ে যাবে। এটা মনে রাখবে, এটা থিটা হলে এই দিকের সঙ্গে কোনটা হয় থিটা, সেটা প্রমাণ করাও সহজ। না, এইটা ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার এটার সঙ্গে এটা লম্ব আছে, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এটা হবে থিটা। এটা সবসময় কিন্তু হবে, মনে রাখতে হবে। তাহলে এম জি কস থিটা এদিকে থাকলো, আর এদিকে থাকলো এম জি সাইন থিটা। তাহলে নর্মাল রিয়াকশানটাকে ধরলো কে? না এটা। আর এর একটা উপাংশ, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, এটা প্লাস এটা আবার 90 ডিগ্রি, এটা প্লাস এটা 90 ডিগ্রি, তাহলে এটা হবে থিটা। তাহলে এম এ এদিকের উপাংশ কত হবে? ভেক্টর ভালো করে না জানলে কিন্তু এগুলো হবে না। তাহলে এম এ কস থিটা হবে এখানে, আর এদিকে হবে এম এ সাইন থিটা। এইগুলোকে আমি সমান করে লিখব, এম এ সাইন থিটা প্লাস এম জি কস থিটা, আর এইদিকে লিখব এম জি সাইন থিটা ইকুয়ালস টু এম এ কস থিটা। সেখান থেকে আমি এটাকে যদি কখনো প্রশ্নটাকে বিভিন্ন রকমভাবে দিতে পারে যে জি ত্বরণে নিয়ে গেলে পড়ছে না, এবার ট্যান থিটার মান বের করো। যে আমি এই নততলটাকে এমনভাবে রেখেছি, এই নততলের নতিকোণ আমি জানি না, এবার নততলটাকে এমনভাবে আমি ত্বরণ করাচ্ছি যেটা হচ্ছে জি এর সঙ্গে সমান, জি এর সঙ্গে সমান। তাহলে এটা জি হয়ে যাবে, এটা জি হয়ে যাবে, এটা তো জি আছে, এটা জি হয়ে যাবে। তখন আমি লিখতে পারবো যে এম জি, দেখো সেক্ষেত্রে ট্যান থিটার ভ্যালু কত হচ্ছে? এম এ এম জি, এই জি এম জি কেটে যাবে, তাহলে ট্যান সাইন থিটা ইকুয়ালস টু হবে কস থিটা, বা ট্যান থিটা ইকুয়ালস টু 1, থিটা ইকুয়ালস টু হবে 45 ডিগ্রি। সেই ক্ষেত্রে এইটার মান হবে 45 ডিগ্রি। এরকম বহু প্রবলেম থাকবে, তুমি একটা কিছুকে যদি ক্লিয়ারলি বুঝতে পারো, তোমার যা প্রবলেম থাকুক না কেন কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি ক্লিয়ার না বুঝে তুমি যদি হাজার হাজার প্রশ্ন করো, উত্তর করো, তাতেও তোমার কিন্তু অসুবিধা থেকে যাবে, কারণ তোমার জানা প্রশ্ন যে পরীক্ষা আসবে তা তো নয়। এই হলো গিয়ে একটা এক্সাম্পল, এইভাবে তোমাদেরকে করে ফেলতে হবে। এরকম বহু প্রবলেম দেয়, বিভিন্ন রকমভাবে প্রবলেমগুলো আসে। এই রকম করে দেয়, একটা কপি কল দিয়ে দিল, এখানে একটা ব্লক বসিয়ে দিল, এই ব্লকের উপর আর একটা ব্লক দিয়ে দিল, এখানে একটা M1 দিয়ে দিল, এটা M2। এবারে একটা ত্বরণ নিয়ে নেওয়ার ফলে এর উপর একটা লব্ধি বল কাজ করবে, সেই লব্ধি বলটা কতটা, সেই সমস্ত নিয়েও প্রশ্ন দিতে পারে। এই জিনিসগুলো তোমাকে কিন্তু ফিল করতে হবে, দেখতে হবে, এবং জানবে যে সমস্ত প্রবলেম কিন্তু ওই একটা সূত্র, এফ নেট ইকুয়ালস টু এম ইন্টু এ। একটা বস্তুর ত্বরণ এ, ওই বস্তুর ভর এম, এই এম আর এর গুণফল ওই বস্তুর উপর যত বল প্রযুক্ত হচ্ছে সব কিছুর নেট, অর্থাৎ লব্ধি বল। এই হলো গিয়ে বিষয়। অর্থাৎ আমরা নিউটনস লজ অফ মোশন এই টপিকসের উপরে তৃতীয় ভিডিও আজকের আমরা আলোচনা করলাম। ফার্স্ট ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশান দিয়েছিলাম, সেকেন্ড ভিডিওতে আমরা কিছু বিষয় আলোচনা করেছি, বিশেষ করে আমরা ঘাত বল আর বলের ঘাত এই বিষয়গুলো আলোচনা করেছি। আর আজকের যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে জড়ত্বীয় অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ধারণা। জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের সূত্র প্রযোজ্য হয়, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য নয়, তবে প্রয়োগ করতে গেলে ওই সূত্র
তাহলে তার সঙ্গে কি অ্যাড করতে হয়, সেইটা কিভাবে পাওয়া যায়, সমস্তটাই কিন্তু আজকের আলোচনা করা হলো। এইগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বিষয়টা অত্যন্ত ছোট, দেখবে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার মধ্যে আছে, কোনো বইতে এটা দেওয়া থাকতে পারে, কোনো বইতে থাকে না, সেসব নিয়ে চিন্তা করে লাভ নেই। তোমাদেরকে একটা কিন্তু মূল ধারায় পড়তে হবে। তুমি আমার কাছে পড়ছো বা যেভাবে যার কাছেই তুমি যে ভিডিও দেখো না কেন, যেভাবে থাকো না কেন, কিন্তু তার একটা ধারা থাকে, একটা নির্দিষ্ট অর্ডার থাকে, সেই অর্ডারে মেনটেন করে তোমাকে কিন্তু দেখে যেতে হবে এবং প্রত্যেকটা স্টেপ তোমাকে ক্লিয়ারলি বুঝে যেতে হবে। তাহলেই তুমি কিন্তু এইগুলো ধরতে পারবে এবং এখান থেকে প্রবলেম করতে পারবে। এরপরে আমরা বিভিন্ন আলোচনা নিয়ে আসবো। টেনশান আছে, টানের বিভিন্ন সম্পর্ক, সূত্র, সব কিছুতেই দেখবে এই সূত্রগুলোই লাগবে। নিউটনের এই সূত্রটাই সব জায়গায় লাগাতে হবে, কিন্তু লাগাতে গেলে আমাদের যে কনসেপ্ট দরকার, যে ফিল দরকার, সেটা কিন্তু অবশ্যই রাখতে হবে। আর তার জন্য এগুলো দরকার, স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়া এবং ধীরে ধীরে এগিয়ে যাওয়া। ঠিক আছে, তোমরা কমেন্ট করবে, তোমাদের কোনো অসুবিধা থাকলে নিশ্চয়ই সেটা ক্লিয়ার করে দেওয়া হবে। আর তোমাদের যদি প্রয়োজন হয় PDF নোট তোমরা পেয়ে যাবে। অল দ্য বেস্ট।